দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন পুরাই বিনোদনে। আমাদের প্রতিদিনের মতো আজকের অতিথি দুজন স্পেশাল ব্যক্তিত্ব। একজন যিনি একজন অভিনেতা হয়েছেন দীর্ঘ এক যুগ আগে, ডেবিউ করেছিলেন @18 এর মাধ্যমে। আরেকজন একজন অভিনেত্রী, সদ্য মডেল থেকে তিনি অভিনেত্রী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। সাথে আছে তাওসিফ মাহবুব এবং শাম্মী ইসলাম নীলা। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাবো, সদ্য ডেবিউ হলো, কেমন লাগছে? এখন আর কি মডেল বলছে নাকি অভিনেত্রী বলছে? মডেলটা তো আসলে অনেক লম্বা সময় পর্যন্ত শুনলাম, এখন মনে হচ্ছিল যে একটু ডিফারেন্ট কিছু দরকার। অ্যান্ড নাটকের পর দেখা যাচ্ছে সবাই অভিনেত্রী বলে সম্বোধন করছে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক সময়ের একটা পাওয়া আমার ছিল, অ্যান্ড সেটা ফুলফিল হচ্ছে এখন ফাইনালি। সবার প্রথমে একটু জানতে চাবো, এই ওয়েব ফিল্মের সাথে যুক্ত হওয়ার গল্পটা কি? বেসিক্যালি এই টেলিফিল্মটি একটু অন্যভাবে হয়েছে, এটা উল্টো হয়েছে আসলে। আচ্ছা, এটা আসলে আমি আর নীলা আমরা আগে ডিসকাস করছিলাম যে আমরা গত বছর একটা কাজ করি একসঙ্গে, যেখানে নীলা গেস্ট অ্যাপিয়ারেন্স দেয় লাভসাব নামে। সো ওর পরেই আমরা যখন আসলে কথোপকথনের মধ্যে থাকি যে কিভাবে একটা কাজ একসঙ্গে করা যায়, অ্যান্ড যেভাবে আসলে ও ভিশন দেখছিল, আমার কাছে মনে হচ্ছিল যে একটা রেগুলার কাজ করলে আসলে হবে না। রেগুলার কাজকে ছোট করে দেখছি না, রেগুলার কাজ তো রেগুলার কাজ, কোনো কিছু স্পেশাল যদি করা যায়। সো ওই জিনিসটার প্ল্যানিংয়ের মধ্যে আমরা ছিলাম। তারপর দ্য নেক্সট ম্যান হু কামস ইন টু দ্য পিকচার ইজ আওয়ার ডিরেক্টর হাসিব হোসেন রাখি। রাখির সঙ্গে আমার অনেক ভালো ভালো চমৎকার কাজ আছে এবং হচ্ছে। সো রাখি ওয়াজ লাইক যে ভাইয়া তোমাকে একটা মেয়েকে দেখাবো, ওকে নিয়ে নেক্সট কাজ করতে চাই। আমি বললাম যে কে? তারপর ওর মোবাইলও আমাকে ভিডিও দেখালো, নীলার ভিডিও। তো আমি তখন ওকে বলি নাই যে আমার নীলার সঙ্গে অলরেডি কথা হচ্ছে যে আমরা একটা কাজ করবো একসঙ্গে। আমি তোকে বললাম যে ঠিক আছে, তাহলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এটা আমি তোকে পরে বলবো, তুই একটা গল্প রেডি কর, মনে কর ওকে নিয়ে করবি। সো হি ইজ লাইক যে কীভাবে এটা? আমি যে ওটা তোর ভাইয়ের উপর ছেড়ে। তারপর একদিন আমি ওকে মিটিংয়ে নিয়ে যাই, হিজ লাইক যে এটা কী হলো। তারপর ওর কাছে সব কিছু ডিসক্লোজ করলাম। সো গল্পটা আসলে আমরা তিনজন মিলেই সৃষ্টি করেছি। তো আসলে এই গল্পটা রাখি ভাইয়া, আমার আর তসিফ ভাইয়ার টোটাল প্রেজেন্সকে একটা লাইভ দেওয়া। কেন আসলে আমরা কিভাবে কাজটা করব বা আমাদের কেমিস্ট্রি কীরকম হবে, বা ডিরেক্টর যিনি আছেন ওনারও তো অ্যাক্ট্রেসকে বুঝতে হবে যে সে অ্যাক্ট্রেস থেকে সে কি কি বের করে নিতে পারবে। তো ওই জায়গাটা থেকে আসলে আমরা তারপর চিন্তা করলাম যে এরকম কিছু একটা আমরা প্ল্যান করি, যেটা সবাই আসলে কানেক্টও করতে পারছে। অ্যান্ড এখন তো বের হয়ে গেছে, আমি শিওর আপনারাও হয়তো দেখেছেন। অবশ্যই দেখেছি। একটু আপনার জন্য তো ডিসিশনটা নেওয়া একটা লাইফ টাইমই ছিল, কারণ প্রথম ডেবিউ হচ্ছে আপনার। আপনি কেন ওই ফিল্মটির সাথে যুক্ত হলেন? আসলে আমি সবসময় চাচ্ছিলাম যে যদি আমি কাজ করি আমার একটা সুন্দর গ্র্যান্ড এন্ট্রি হবে, শান্তিপ্রিয়া আমি ভাইবটা পাবো। তো গল্পের ক্ষেত্রে তো গল্পটা এক্সিলেন্ট ছিল, যেটা আমাকে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা নিতে আমার মাইন্ডটাকে হেল্প করেছে। আর আদার দ্যান দ্যাট আমার কাছে মনে হয় যে যেইভাবে ওয়েলকাম আমাকে করা হয়েছে, সেটা ভাইয়ার তরফ থেকে, ইন্ডাস্ট্রি সবার থেকে, আপনাদের থেকে, সব সময়। তো ওই জায়গাটা থেকে আসলে আমার কাছে মনে হয় যে এটাই আমার জন্য পারফেক্ট সময় ছিল আমাকে স্ক্রিনে দেখানোর জন্য। অলরেডি নাটকটি রিলিজ পেয়ে গিয়েছে এবং আমি জানি 3 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। হয়তো এই অনুষ্ঠানটি যখন প্রচার হবে তখন 4 মিলিয়ন 5 মিলিয়নে হয়ে যাবে। একটু তাওসিফ ভাইয়ের কাছে জানতে চাবো, ভাবি কি আপনার ফার্স্ট লাভ দেখেছে কিনা? যারা আমার ফার্স্ট লাভ এখনো দেখেনি বিকজ ও আসলে আমার কন্টেন্ট আমার সঙ্গে বসে দেখতে খুব পছন্দ করে, কিন্তু আমি আসলে এখনো সময় পাইনি যে বসে একসঙ্গে কন্টেন্টটা আসলে দেখবো, বাট আমরা ভেরি সুন দেখবো আর কি। আচ্ছা, একই প্রশ্ন নীলার কাছে, তার হাজবেন্ড দেখেছে কিনা? দেখেছে, অ্যান্ড তার কাছে ভালো লেগেছে। তো অ্যাক্টিংও বলেছে তার কাছে ভালো হয়েছে, এটাই। আচ্ছা, পর্দায় দেখলাম নীলাকে খুব চুপচাপ একটা স্বভাবের, বাস্তবিক নীলা তো ঠিক এরকম না। এই ক্যারেক্টারটা করতে কেমন লেগেছে? তো ভাইয়াদের সাথে যখন আমার মিটিং হচ্ছিল তখনও তো দেখা যাচ্ছে আমরা হালকা পাতলা কথা বলছি, তো ভাইয়ার ওই শান্তশিষ্ট নীলাকে দেখে তারা একটা শান্তশিষ্ট ইনোসেন্ট ক্যারেক্টার দিয়েছে আমাকে। তো যখন আমি আমার ফ্রেন্ডদেরকে পড়ে শোনাই তখন আমি বলি, এইটা তো তুমি না নীলা, তুমি কিভাবে এই ক্যারেক্টারটা করবা। তারপর আমি আসলে নিজেকে কোয়েশ্চেন করলাম, আয়নার দিকে তাকাচ্ছিলাম যে নীলা কিভাবে চুপ থাকবে। আর সব কিছু তো আসলে আমার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হচ্ছিল, তাকাচ্ছি, হাসছি, এই জিনিসগুলো আসলে থ্যাঙ্কস টু রাখি ভাই, সে ডিসকভার করেছে এই জিনিসগুলো। তো
বাস্তবের নীলা আসলে অনেক কথা বলতে পছন্দ করে, অনেক ফান লাভিং, অনেক অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে। আর গল্পের নীলা হচ্ছে কি একটু ভীতু স্বভাবের, যে ট্রিপে যাবে তার আগে হচ্ছে গিয়ে সে কোয়েশ্চেন, আচ্ছা আমি যাব, মানে এরকম একটা ইয়া। তো ওই জায়গাটা থেকে আসলে অনেকটাই ডিফারেন্ট। অ্যান্ড আমার জন্য আসলে প্রথম কাজ, এমন না যে খুব ইজি হয়েছে, ক্যারেক্টারটাতে ঢোকাটাই আমার জন্য সব থেকে ডিফিকাল্ট ছিল। বাট যখন ভাইয়াদের সাপোর্টে আমি আস্তে আস্তে ক্যারেক্টারটা বুঝলাম, হেল্প হচ্ছিল আমার জন্য অনেক, তো আমি আস্তে আস্তে ধরে ফেলেছি যে না কীভাবে পোর্ট্রে করতে হবে ক্যারেক্টারটাকে। আচ্ছা, তাসিফ ভাইয়ের কাছে একটু আসি। আপনার ক্যারেক্টারটা কিন্তু একদমই প্লেবয় টাইপের। আপনি কেমন ছিলেন? আপনার কি ব্যাচেলর লাইফটা এরকম ছিল, নাকি আপনাকে এভাবেই কনভার্ট করা হয়েছে? কি মানে ব্যাচেলার লাইফে এরকম ছিল? এরকম ছিলেন কিনা, বা এরকম কোনো ট্রিপ দেওয়া হয়েছিল কিনা যেখানে গিয়ে এরকম ক্যারেক্টারটা আপনাকে সেকেন্ড টাইম স্ক্রিনে নিয়ে আসা হয়েছে? না, আসলে এরকম চরিত্র আমারও না, এরকম চরিত্রের পরিচিত মানুষ আমার নাই। সো এটা আসলে স্ক্রিন থেকে দেখে শেখার। এরকম চরিত্র অন্য অভিনেতারা যেভাবে প্লে করেছে, ওদের থেকে দেখে চেষ্টা করেছি ওই চরিত্রটা, প্রীতম চরিত্র যে একটু ওমেনাইজার, ওইটাভাবে তুলে ধরা আর কি। আমরা কি তাহলে ফিউচারে নীলা প্রীতম জুটিকে আবারও দেখতে পাচ্ছি, বা এরকম কোনো কথা অলরেডি কোনো চলছে কিনা? নীলা প্রীতমকে তো সবাই দেখে ফেলেছে। না, পরবর্তীতে আবার এই জুটিকে আমরা দেখলে হয়তো অন্য কোনো ক্যারেক্টার দেখবেন। নীলা প্রীতম তো ফার্স্ট লাভে আটকে থাকবে। ফার্স্ট লাভের মধ্যে আছি এখন, আসলে আমরা কি করব এখন আসলে আমরা ওইভাবে সেই ইয়েতে নাই। কিন্তু যদি দর্শক বলে যে না, নীলা প্রীতমকে না, নীলা এবং তসিফ মাহবুবকে একসঙ্গে দেখতে চায় আবার, তাহলে হয়তো একটা সম্ভাবনা থাকে বা একটা সুযোগ তৈরি করা সম্ভব। এরকম কোনো অফার এসেছে কিনা এর মধ্যে? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কাজ রিলিজের আগে যখন প্রেস কনফারেন্স করি, ওদিন রাত থেকেই আই থিঙ্ক নীলারও ফোন কল আসা থামেনি, আমার কাছে তো আসেই। আচ্ছা, সো ওইটা আসলে আমরা টেক ইট স্লো। আমরা চাই না যে যে জুটি এত শক্তভাবে তৈরি হয়েছে সেটা সহজ কাজ করে মিলিয়ে যাক আর কি। সেটা যাতে আরও শক্ত, আরও পোক্ত, আরও কঠিন কাজ দিয়ে প্রুভ করতে পারে যে জুটিটা আসলে হতে পারে সময়ের সেরা জুটি একসময়। আপনাদের দুজনের একটি ডায়লগ কিন্তু খুব ভাইরাল হয়েছে, অবশ্যই আপনারা দেখেছেন নিশ্চয়ই। আমরা কি ডায়লগটা একটু রিক্রিয়েট করতে পারি কিনা আমাদের দর্শকের সামনে? আমাদের তো অনেক ডায়লগ না, একটা একটু বেশি হয়েছে, আমি কি মনে করে দিব? যে আমি কি তোমার জীবনের সেকেন্ড লাভ, সেমটা। এবং আপনার ডায়লগ ছিল রিলেশন হয়েছে কিন্তু এখনো প্রেম হয় নাই, যেটা মানুষ খুব এটা নিয়ে শেয়ার দিচ্ছে যে যার মতো। হ্যাঁ, বিকজ আচ্ছা, প্রথমত আমরা দিচ্ছি ডায়লগটা, তার আগে একটা আমি এক্সপ্লেনেশন দিই। শিওর। এই ডায়লগটা আমার নিজের কানে শোনা। আচ্ছা, আমার নিজের এক ছোট ভাই তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে রাতের বেলা কথা বলছিল, এবং তার গার্লফ্রেন্ড তার উপর কোনো একটা কারণে বিরক্ত ছিল। এটা লাইক আমার কাছে মনে হচ্ছে এটা জেনজি ডায়লগ। হ্যাঁ, এটা কিন্তু নরমাল হয়ে গেছে এখন, কিন্তু নরমাল, খুবই নরমাল। আমি আই লাভ জেনজি, মানে ইউ গাইজ, আই লাভ ইউ গাইজ, বাট তোমাদের অনেক কিছু অনেক ফানি। তার মধ্যে হচ্ছে এই জিনিসটা একটা, সেটা হচ্ছে যে আমার রিলেশন হয়েছে তখন প্রেম হয় নাই। যদিও রিলেশন প্রেমের মধ্যে পার্থক্য আছে, মানে এখন তো জিনিসটা মেন্টাল, ফিজিক্যাল সবকিছু আলাদা হয়ে গেছে, তো ওখান থেকে ওটা আলাদা করাই যায়। বাট এই কারণে আসলে আমরা ডায়লগটা প্লেস করি। এবং এই ওয়েব ফিল্মটার মানে অডিয়েন্স, টার্গেটিং অডিয়েন্সও কিন্তু জেনজি টাইপেরই আমার মনে হয়েছে, রাইট? মানে ইয়াং গ্রুপ অফ ফ্রেন্ডস, অবশ্যই, হ্যাঁ, ট্রিপ, বাডিজ, ফ্যামিলির স্ট্রাগলস, লাইফে চাকরি পাচ্ছে না দেখে বিয়ে ভেঙে যাচ্ছে, মেয়েদের আসলে একটা বাস্তবতা থাকে যে প্যারেন্টসদের প্রেশারে বিয়ে করতে হচ্ছে, বা একটা কাপল যাদের কোনো প্রবলেম নাই, নিজেদের মধ্যে একটা ইগোয়েটিক রিজনে ব্রেকআপ হয়ে যাচ্ছে, যেটা এখন ঘটে। এখন কিন্তু বাস্তব জীবনে কোনো ভিলেন নাই যে সে প্রেমিক প্রেমিকা আলাদা করে দিবে। এখন ইনফ্যাক্ট লাভ ম্যারেজ, আমি বলবো, আমি দেখেছি যে প্রতি ঘরে ঘরে সব জায়গায় লাভ ম্যারেজ হচ্ছে। কাইন্ড অফ লাইক আমার ফ্যামিলিতে এরকম আছে যাদের লাভ নেই, ওদের ম্যারেজ হচ্ছে না। সো এখন অ্যারেঞ্জ ম্যারেজ খুব ডিফিকাল্ট জিনিস, পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। সো তার মানে কি রিলেশনশিপ জিনিসটা এখন খুব কমন, আর এটা ঘটতেছে। ওইটাকে কেন্দ্র করে ওটার আশপাশে আমাদের এই গল্পটা ফার্স্ট লাভ। এই কারণেই মনে হয় দর্শক এতটা জনপ্রিয়তা অলরেডি পাচ্ছে এই ওয়েব ফিল্মটি। রোম্যান্সটাও আসলে কোথায় জানে হারিয়ে যাচ্ছে। সব আসলে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে মারামারি, এইসব জিনিসের মাঝখানে মানুষ এখন নতুন আনন্দ পাচ্ছে, বাট তার মাঝখানে রোম্যান্সটা বাঁচিয়ে রাখাটা আসলে আর্টিস্টদের জায়গা থেকে আমাদের দায়িত্ব। ঠিক আছে, আমরা এখন সেই ডায়লগটা একটু দেখবো অবশ্যই। আমার তো এই ডায়লগ দিতে গেলে এখন মিমস গুলো মাথায় আসছে। আমি কিছুক্ষণ আগে এই মিমসটা দেখে এসেছি। আমি হাসতে হাসতেই দিয়ে দিতে পারি, এখন তো কান্না আসবে না। আচ্ছা, অ্যাক্টিং রেডি, 3 2 1 0 অ্যাকশন। আমি একটু আগে মিমসটা দেখলাম তো, আচ্ছা ওকে দিচ্ছি।
আমি কি তোমার জীবনের প্রথম ভালোবাসা? আমি কারো জীবনের দ্বিতীয় ভালোবাসা হতে চাই না। আমার জীবনে অনেক রিলেশন হয়েছে, কিন্তু কখনো ভালোবাসা হয়নি। প্রীতম, ইউ আর মাই ফার্স্ট লাভ। ও মাই গড। ওয়াও ওয়াও ওয়াও, আজকে আমাদের সেটটাও একদম পরিপূর্ণ হয়ে গেল। এটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল হলে ভালো হতো। আচ্ছা তাওসিফ ভাই, প্রথম নীলাকে নোটিশ করেছেন কত সালে বা কোন মুহূর্তে? যখন ও যখন বাংলাদেশ থেকে মিস Miss ওয়ার্ল্ড World. ওয়ার্ল্ডের ক্রাউন পড়ে যায়, তখনই নোটিস করেছি। যেটা বললাম, সৌভাগ্যক্রমে ওর সঙ্গে একটা কাজ হয়ে গেছে। ওর প্রথম নাটকের প্রথম গেস্ট অ্যাপিয়ারেন্স যেটা নাটকে ছিল, সেটা আমার সঙ্গে ছিল। আচ্ছা, অ্যান্ড থাকে না যে নোটিস করেছিলাম, ওই সামনে চলে আসলো, একটা একটা একটা- একটা কাকতালীয় ব্যাপার ছিল জিনিসটার মধ্যে। সো ওখান থেকে আসলে একটু একটু করে আমাদের এই পেয়ার আপটা। লাকিলি বলবো। Luckily, আর একটু অবশ্যই। নীলার কাছে প্রশ্ন, @18 যখন বের হয়েছিল তখন আপনি কিসে পড়তেন? কিসে পড়তাম? এটা কত সালে বের হয়েছিল? 2013। 13। আই থিঙ্ক টেকনিক্যাল কোয়েশ্চেন তোমার। না, আমি কিন্তু বয়স জিজ্ঞেস করি নাই, বয়স জিজ্ঞেস করি নাই। কত 5-6 পড়ছে হয়তো। 5-6 তখন কি কোনো সময় ভাবা হয়েছিল যে এই বড় হয়ে এই ছেলেটার সাথে আমি ফার্স্ট ডেবিউ করব? না, ভাবা তো হয়নি, তখন আসলে পিএসসি প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু যখন চিন্তা করা হয়, কখনো তো চিন্তা করা হয়েছে নিশ্চয়ই যে আগামীকাল শুট তাওসিফ ভাইয়ের সাথে, যাকে আমি দেখেছি, ওই মোমেন্টটা কেমন ছিল? আসলে প্রথম কাজ, আর এত প্রতিষ্ঠিত একজন অভিনেতা, তার সাথে প্রথম কাজ। সবার আগে আসলে যেহেতু আমার একটা ডেলিভারি দিতে হবে, নার্ভাসটা বেশি ছিলাম যে আচ্ছা রিহার্সাল করলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেটে যে আমার পারফরমেন্স কীরকম হবে, কারণ আমার উপর দেখা যাচ্ছে তাদেরও একটা পারফরমেন্সের ইস্যুটা থাকে। তো ওই জায়গাটা থেকে একটু নার্ভাস ছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল ভাইয়া ইজ ভেরি সাপোর্টিভ। তো কখনো ওই নার্ভাসনেসটা থাকলেও আসলে ফেসে ফিল করতে দেয়নি, মানে এটা ভিতরে ভিতরেই রয়ে গেছে, বাট সামনাসামনি হি ওয়াজ ভেরি সাপোর্টিভ। তো I still am. আমি কখনো You are, ভিতরে you are. I was never nervous about her. যদি I was nervous about her in the first case, তাহলে আমি হয়তো এই কাজটা করতামই না, বা এই কাজটা চুজই করতাম না। I am more confident about you than you are yourself. তাওসিফ ভাই, একটু বলবো যে নার্ভাসনেসের ব্যাপারটা শুধু কিন্তু নীলার ক্ষেত্রেই আপনি নার্ভাসনেস সেটা না, আমি দেখেছি খোয়াবনামাতে আপনি সাপের সাথে কবরের ভিতরে, আপনার তখনও আপনাকে নার্ভাস দেখা হওয়া যায় না। আমি সেই গল্পটা একটু শুনবো, ওটা শুটের সময় কি ছিল? শুয়ে পড়লাম, 6টা সাপ ছেড়ে দিল শরীরের উপরে। এটা খুব নর্মাল এটার লাগলো। গল্প আমরা শুনছিলাম, ছেড়ে দিয়ে সবাই নাকি দৌড়াচ্ছিল, আর ওনার গায়ের উপর সাপগুলো ছিল, মানে সেই সবাই সরে মুহূর্তের গেছে। অনুভূতিটা কি তো ছিল? যেটা হচ্ছিল যে আসলে ওই শটটা রেডি করার জন্য অনেক মানুষ প্রথমে কাছে দাঁড়িয়েছিল, আমাকে কাফনের কাপড়ে মোড়ালো ঠিকঠাক মতন, যাতে দেখলে অ্যাকচুয়ালি একটা লাশ মনে হয়। নাকে তুলা দিল, সব কিছু করলো, করার পর যখন সাপ ছাড়ার সময় হবে, তখন সবাই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ সাপ ছাড়ে না, সবাই অনেক দূরে সরে গেল, মিনিমাম মানে কবরের 4-5 থেকে 10-15 হাত দূরে। তারপর হচ্ছে দুজন সাপ উড়েছিল, ওরা এক এক করে সাপগুলো কবরের মধ্যে ছুঁড়ে মারলো, যেন ওই যে ওই মাছকে খাবার দেয় না, মুরগি ওভাবে সাপ ছুঁড়ে মারছিল। আমার ভিডিওতে হয়তো দেখা হয়েছে। দেখেছি। সো ওইভাবে এক এক করে আমার শরীরের উপরে একটা বড় বড় ফিল্ড সাপগুলো পড়ছে, বাট না, নার্ভাসনেস কখনই কাজ করে না। কিন্তু ওটাও আমি শুনেছি রাত 3টার সময় শুটিংটা রাত হয়েছিল। 3টার সময় শুটিং হয়েছিল। হ্যাঁ, সো কেন হয়নি বলি, আমি আমার কাজের ব্যাপারে আমি উপরওয়ালার অশেষ রহমত যে আমি অনেক কনফিডেন্ট ফিল করি সব সময়। সো যদি কোনো কিছু করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যায় বা কোনো কিছু হয়, সেটা আসলে উপরওয়ালার ইচ্ছা ছাড়া হবে না। অবশ্যই। আর আমরা চেষ্টা করি প্রপার প্রিপারেশন নিতে। সাপের ক্ষেত্রে আমরা যেরকম বলেছিলাম যে বিষধর সাপ যাতে না আনা হয়, ওটা তো আর চেক করার কোনো ফর্মুলা নাই। পরে জানতে পেরেছিলাম 2টা সাপের বিষ ছিল, বাট আমি জানতাম 6টা সাপে কোনোটাই বিষ ছিল না। আচ্ছা, উপর আল্লাহর ইচ্ছায় কোনো ওই 2টা সাপ বা কোনো সাপে আমাকে ছোবল দেয়নি। বাট নীলাকে কিন্তু আমি মোস্ট অফ দ্য কমেন্ট সেকশনে দেখি যে আপনাকে খুব পাপা কি পারি টাইপের লাগে, এবং পাপা কি পারি টাইপেরই কমেন্টস থাকে আপনার, যে আপনি কি এইসব চ্যালেঞ্জিং মোমেন্ট নিতে পারবেন কিনা, অনেকেরই কিন্তু সন্দেহ থাকে। আসলে সাপটা খুব ক্রিটিক্যাল, এটা তার মতো যদি আমার এক যুগ ক্যারিয়ার যায়, সেক্ষেত্রে আমি অ্যান্সার দিতে পারবো। তখন সাপের সাথেও তখন সাপের সাথে। আর বাবা তো বেঁচে নেই, তো পাপা কি পারি আপাতত হতে পারছি না, কিন্তু একটা জিনিস জানি যে মানুষ আমাকে অনেক ভালোবাসে। তো সাপোর্টার্সদের বলতে পারেন যে ভালোবাসায় যতটুকু যা প্যাম্পার্ড হই, ওই রিয়াকশনটারই আবার প্রতিক্রিয়া আমার থেকে বের হয়। এছাড়া
আই ট্রাই টু ওয়ার্ক রিয়েলি হার্ড টু গেট দিস রিয়াকশনস। যারা আমাকে দেখে তারাও এক্সপেক্ট করে যে নীলা যেহেতু কিছু করছে ভালো কিছু হবে, তো ওই ভালো কিছুর জন্যই আসলে এত সময় নেওয়া, এত প্র্যাকটিস করা। অ্যান্ড ইনশাল্লাহ আপনি যেটা বললেন এরকম এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে যে নর্মালি তো আমরা যারা রেগুলার মানুষজন তারা নিব না, তো ভাইয়া একজন অ্যাক্টর হিসেবে এই রিস্কটা নিয়েছে, তো ওই জায়গাতে যেতে আসলে আমার মনে হয় অবশ্য অনেক সময় বাকি আছে, বাট চেষ্টা করব ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নেওয়ার থ্রু দিস অ্যাক্টিং জার্নি। আচ্ছা, আপনারা কি কখনো জানতেন যে আপনারা দুজনই বরিশাল্লা? ভোলা ভোলা হ্যাঁ, ভোলা বরিশাল। ওটা বরিশালে বলা যায়। আচ্ছা ঠিক আছে, আমি বরিশাল্লা মানে এখন দেখেন ভোলা বরিশালের একটা অংশ অংশ অবশ্যই। অংশ, হ্যাঁ, কিন্তু ভোলার বরিশালের মধ্যে একটা পার্থক্য আছে, একটা গ্যাপও আছে। গ্যাপও আছে। গ্যাপ বলতে এখন আমরা ভোলা বরিশাল সেতু চাই। হ্যাঁ অবশ্যই, আপনি এটা জানাও দিতে পারেন, আমি দেখেছি আপনার স্ট্যাটাস। না, আমরা এই দাবিটা করতে পারি, কিন্তু আমি নিজেও চাই, আমি নিজেও বরিশালের। ও আচ্ছা, এটা একটা যৌক্তিক দাবি। অবশ্যই এটা এবং, যৌক্তিক দাবি, এটা হওয়া উচিত এরকম। হ্যাঁ, এবং আমি বিং ভোলার ছেলে, আমি এরকম অনেকবার হয়েছে যে যাব, তো প্ল্যান করেছি, যেতে ইচ্ছা করছে, বাড়ি যাবো, এই করবো, কিন্তু উপায় পাচ্ছি না, বিকজ লঞ্চ তো সেই রাতে ছাড়বে বা সকালে লঞ্চ ধরতে হবে, বা Right. ওই লঞ্চে কেবিন পাবো না। এখন হয়তো আমি কেবিন ছাড়া যেতে পারছি না, দেখি কেবিন অ্যাভেলেবেল না থাকে, কেবিন 6টা 8টা 10টা। সো এটা হতে পারে এটা আমার ক্রাইসিস, কিন্তু আরও সাধারণ মানুষের অনেক ভয়ানক ক্রাইসিস আছে। আমি এমনও জানি যে একজন হার্ট অ্যাটাক করেছে, তাকে প্রপারলি হসপিটাল আনতে পারেনি, স্পিড বোটে টাইম মতো উঠাতে পারেনি যে বরিশাল নিয়ে যাবে, সেই কারণে মানুষটি মারা গেছে। এবং তার এজ খুবই কম ছিল, অনলি 32 ইয়ার্স ওল্ড। আচ্ছা, সো মানে আমার চেয়ে ছোটো। এরকম এরকম অনেক 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 স্টোরিজ আছে। সো আমি কয়েকদিন আগে আমি ইত্যাদি শুটিং করতে ভোলা গিয়েছিলাম। সেই শুটিংয়ের জন্য আমার যেখানে আসলে বরিশাল যেতে এখন 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, ভোলা যেতে লাগে 12 থেকে 16 ঘন্টা। মাই গড। বিকজ বরিশাল গিয়ে বরিশাল থেকে তার পিছনে ফেরিঘাট আরও দূরে, ফেরিঘাটে গিয়ে বসে থাকতে হবে। অনেকগুলো ফেরি নিই, 4-5টা ফেরি, তার মধ্যে 2টা অকেজো, 2টা চলে, 2টা চলে না, মাঝে মাঝে চরে বেঁধে যায়। তো এর মধ্যে অনেক অনেক অ্যাম্বুলেন্স আমি দাঁড়িয়ে থাকতে দেখি। আচ্ছা, সো যাই হোক, এগুলো সব নতুন করে বলার কিছু নাই। এটা একটা মেগা প্রজেক্ট, এটা বললেই হবে না, সরকারের ফিল করতে হবে এটা, যে এটা আসলে মানুষের নজরে আসুক, এটাও তো হ্যাঁ। অ্যাটলিস্ট আমাদের তো একটা আমার দায়িত্ব। দায়িত্ব মনে হয়েছে, আমি যারা ভোলা বরিশালের অভিনেতা আছেন তাদেরকে বলতে পারি, দাবি রাখতে পারি, আপনারা একটা বার করে একটু বলতে পারেন, নাথিং পলিটিক্যাল, নাথিং, জাস্ট বিং হিউম্যান। এক্স্যাক্টলি। আসলে মানুষের প্রয়োজন, এটা এখন দরকার। নীলার কাছে একটু আসি, ক্যারিয়ার তো শুরু হয়ে গেল। হ্যাঁ, এমন কোনো অভিনেত্রী আছে কিনা যার ক্যারিয়ার মতো নিজের ক্যারিয়ারটাকে একটু সাজাতে যাচ্ছেন? সবার থেকে আসলে অনেক কিছু শিখতে চাই, কিন্তু দিন শেষে আসলে যার জার্নি নিজের মতোই। তো আমি আজকে চাইলে কারো মতো হয়ে যেতে পারবো না। আমার যেটা বেস্ট ওইটা ইউটিলাইজ করে আমার নীলাকে কিভাবে বেস্ট বানানো যায়, নীলা ফার্স্ট লাভে যেরকম ছিল ওর থেকে আরও 10 টাইমস বেটার কিভাবে নেক্সট প্রজেক্টে দিবে, এই নেক্সট ভালো দেওয়ার যে জিনিসগুলো, এগুলো আমি হচ্ছে গিয়ে চেষ্টা করছি। আশেপাশে যারা সিনিয়র আর্টিস্ট আছেন তাদের অ্যাক্টিং আরও দেখার ট্রাই করছি, বা তারা কিভাবে অ্যাক্ট করছে, বা তারা তাদের ক্যারেক্টারকে কিভাবে, তাদের জার্নিটা কীরকম গেল, ডেভেলপমেন্ট কিভাবে করেছে, ওগুলো দেখছি। আর নিজেকে আসলে নিজের মতো করে ডেভেলপ করতে চাই আপাতত। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ এবং ইনফ্লুয়েন্সারই বলা যায় আপনাকে। হ্যাঁ, অনেকে ইদানিং ফেক আইডি খুলে অনেক কিছু করছে, অনেকে এআই দিয়ে অনেক কিছু ক্রিয়েট করছে। তাওসিফ ভাইও কিছুদিন আগে একটা ঘটনা মনে হয় ঘটেছে, আপনার একটা জিডির সম্মুখীন হতে হয়েছে একটা, এটা বেশ আগে, হ্যাঁ, বেশ আগেরই। হ্যাঁ, তো এই ঘটনাগুলো নিয়ে একটু আপনি যদি বলেন যে আসলে কতটুকু এফেক্ট পড়ে আমাদের জীবনে? আমার মনে হয় এখন মানুষ আসলে এআই দেখতে দেখতে বুঝেই যায় যে কোনটা অ্যাকচুয়াল কোনটা এআই। তো ওইটাই যে আসলে ইন্টারনেটটা ইউজ করার জন্য দেখা যাচ্ছে যে যারা এডুকেটেড তারা বুঝে যায়, আর যারা হচ্ছে কি ওই জায়গা থেকে নলেজেবল থাকে না তারা আসলে একটু পিছিয়ে থাকে। কিন্তু এটা মেয়েদের জন্য ভালোই ক্ষতি হচ্ছে, মানে স্পেশালি দেখা যাচ্ছে অনেকেই অনেকভাবে হিউমিলিয়েট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যারা অডিয়েন্স আছেন, যারা কন্টেন্টগুলো দেখেন, তাদেরও আর একটু নিজেদের জায়গা থেকে সচেতন হওয়া যে আসলে তারা কোন জিনিসটাকে সাড়া দিচ্ছে, কোনটাকে হচ্ছে গিয়ে ফেলে দিচ্ছে। ওই জায়গা থেকে আমি বলবো অডিয়েন্সের আসলে এটা দায়িত্ব, বা আমি একজন অডিয়েন্স হিসেবে আমি নিজেকে সংযত রাখি, তাদেরকেও ওই জায়গা থেকে সংযত রাখা উচিত যে কোনটা দেখবে কোনটা অ্যাভয়েড করবে। তাওসিফ ভাই, কিভাবে ওভারকাম করা উচিত আসলে? কমন সেন্স দিয়ে, মানুষের কমন সেন্স থাকতে হবে যে এই কাজটাই মানুষটা কি করবে কি করবে না এটা বুঝতে হবে।
শিক্ষা বা শিক্ষিত না, এটা একটা বিষয় অবশ্যই, কিন্তু কমন সেন্স থাকতে পারে। যদি দেখলাম আর বিশ্বাস করলাম, তাহলে এটা হচ্ছে গিয়ে ওই ব্যাপারটার মতন যে ফোন দিয়ে বললো ভাই আপনার নাম্বারে টাকা পাঠাইছি, পিন নাম্বারটা বল। এক্স্যাক্টলি। সো এটা তো শুধুমাত্র শিক্ষার জন্য না, এটা কমন সেন্সের ব্যাপার যে অবশ্যই। এই জিনিসটা কেউ করবে না। সো এইটা আমাদের জাতি হিসেবে একটু গ্রো করতে হবে, তাহলে আই থিঙ্ক প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি কিছু নাম বলবো আপনাদেরকে, আপনারাই তাদের সাথে কাজ করেছেন, নীলা করবেন, তাদের সম্পর্কে আপনাদের কিছু কথা একটু শুনবো, ঠিক আছে? তটিনী, সুন্দর, সাদিয়া ইমান, সুন্দর, নিহা। সুন্দর। সুন্দর না তো কেউ নাই এমন না। ইন্ডাস্ট্রিতে। আমাদের এখানে যারা অভিনয় করে প্রত্যেকে ভালো অভিনয় করে, প্রত্যেকে দেখতে সুন্দর, প্রত্যেকে অনেক হার্ড ওয়ার্কিং, অ্যান্ড প্রত্যেকে রিজার্ভ করে একটা ভালো অ্যাপ্রিসিয়েশন। কেউ কম না, কেউ বেশি না। এটা আমি নিজের ক্ষেত্রেও বিশ্বাস করি, এটা আমি অন্যজনের ক্ষেত্রেও বিশ্বাস করি। তাই আমি কাউকে কোনোদিন আলাদা করে উপরে উঠাইতে চাই না, নিচেও নামাতে চাই না। কিন্তু এমন কি কখনো হয়েছে যে যার সাথে আপনি কাজ বারবার করতে চান, এরকম কেউ আছে? ক্যাটরিনা কাইফ। কয়টা কাজ করেছেন বা? স্বপ্নে অনেক কাজ করেছি, কিন্তু শুটিং সামনাসামনি এখনো হয়নি। আচ্ছা, ইনশাল্লাহ আপনাকে কোনো সময় ক্যাটরিনা কাইফের সাথে দেখতেও চাই, আসলে বাঙালি দেখতে চাই। নীলার কাছে আসি, হোপফুলি সবাইকে সুন্দর বলবেন না। আরশ খান, গুড অ্যাক্টর, মুশফিকার ফারহান, গ্রেট অ্যাক্টর, মোশাররফ করিম, দ্য ওজি, আফরান নিশো, মাই ফেভারিট, জোভান। পোলাইট, আপনি অলরেডি কাজ করেছেন তার সাথে। ফারুক আহমেদ রেহান, হিরো। বাট কাজ করেছেন মডেলিং। না, আমাদের একটা টিভিসি হয়েছে একসাথে। হ্যাঁ, টিভিসি আর কি, টিভিসির মডেলিং ছিলেন। আচ্ছা, এবার একটু নাম বলি। মোহাম্মদ আল অদিতা নুরুল্লাহ, নীলার হিরো। একটু তার সম্পর্কে একটু শুনি, কেমন আছেন সে? ভালো আছে, এখন তো আমার কাজ বের হয়েছে, খুব খুশি। সব জায়গা থেকে কল পাচ্ছে, প্রশংসা পাচ্ছে, তো হি ইজ ভেরি হ্যাপি। অ্যান্ড এটা আসলে আমাকে আরও বেশি ইন্সপায়ার করে যে না, ঘরের মানুষরা খুশি, তো ভালো ভালো কাজ দিলে আসলে মানুষ অ্যাপ্রিসিয়েট করে। দারুণ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অলরেডি। একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, নীলা। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। আমরা কখনো চিন্তাও করিনি যে আপনারা এত অল্প সময় আমাদেরকে ভিউয়ের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে বা আপনাদের অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে এত ভালোবাসা দিবেন। অ্যান্ড ইনশাল্লাহ আগামীতে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো কাজ দেওয়ার। তৌসিফ ভাই। থ্যাংক ইউ RTV, থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং অডিয়েন্স, ইউ হ্যাভ সিন মি বিফোর। আমার কাজ হয়তো আগেও কয়েকজন দেখেছেন, যারা এখন এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে শুধু আমার না, যে কোনো কারো কাজ আপনি যখন দেখবেন, সেটা ক্রিটিসাইজ করার আগে একটাবার ভেবে নেবেন যে কাজটার পিছনে ওই মানুষটা কতটুকু কষ্ট করেছে। আমার বিশ্বাস এখানে প্রতিটা অভিনেতা অনেক কষ্ট করে, অনেক মেধা দিয়ে, শুধু অভিনেতা না, যারা অভিনয় করে, ডিরেকশন দেয়, সবাই অনেক কষ্ট করে আমরা কাজটা করি। সেটা ভালো খারাপ যতটুকুই হয়, সেটা চেষ্টা করি আরও ভালো করার। সো সেই স্কোপটা দিবেন। বাংলা নাটকের উপর কখনো হোপ হারাবেন না। যতদিন আমরা আছি ইনশাল্লাহ বাংলা নাটক অনেক ভালো থাকবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আশা করি আপনাদের বারবার পাবো। দর্শক, আগামী এপিসোডে আবারও দেখা হচ্ছে। থাকুন পুরাই বিনোদনে।